উফ, আমি ব্যথা পাচ্ছি। প্লিজ আমাকে আর কষ্ট দিবেন না। আমি আর কারোর সাথে কথা বলবো না। আল্লাহর দোহাই লাগে, আমি আর এই নির্যাতন নিতে পারছি না। তোর এত বড় সাহস, তুই অন্য ছেলের সাথে হেসে হেসে কথা বলিস? আর তোর নিস্তার নেই। আমি আর এই ভুল করব না। এইবারের মতো ক্ষমা করে দিন। আমি তোকে ভালোবাসি, আর আমার ভালোবাসার দিকে কেউ চোখ তুলে তাকানো তো দূরের কথা, কথা বলতেও পারবে না। এতক্ষণ যার সাথে কথা বললাম সে আমাদের ভার্সিটির সিনিয়র ভাইয়া। সে নাকি আমাকে খুব ভালোবাসে। ভালোবাসে না চাই, শুধু অত্যাচার করে। এই অত্যাচার সহ্য করার মতো না। শারীরিক চাহিদা মেটাচ্ছে সুজন ভাইয়া। আমাকে এত ব্যথা দিচ্ছে যা ভাষায় প্রকাশ করার মতো না। এইবার আমার পরিচয়টা দিয়ে নেই। আমি সাবিনা ইয়াসমিন সখী, ডাকনাম সখী। বাড়ির সবাই আদর করে সখী বলেই ডাকে। আমি এইবার অনার্স প্রথম বর্ষে পড়ি। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাবা সরকারি চাকুরিজীবী, সামান্য বেতন পান। আমি বাবা মার একমাত্র মেয়ে। আমার আর কোনো ভাই বোন নেই। আমি এখন ভার্সিটিতে যাব, সময় নেই, তাই আপাতত এইটুকুই। বাকিটা গল্প শুনতে শুনতে বুঝে যাবেন। মা, আমি ভার্সিটি গেলাম, দরজাটা লাগিয়ে দাও। সাবধানে যাস সখী, কারো সাথে ঝামেলা করিস না। তুই তো একটু বেশি ঝামেলা বাঁধাস। তাই তো বলি, তুই মেয়ে মানুষ, পরে না আবার বড় কোনো কাণ্ড ঘটিয়ে ফেলিস। আচ্ছা মা, আমি মেয়ে বলে কি প্রতিবাদ করতে পারবো না? কি সুন্দর কথার আগে মেয়ে মানুষ কথাটা বলে ফেললে। সখী, দিন দুনিয়ার পরিস্থিতি ভালো না। তোর কিছু হয়ে গেলে আমি আর তোর বাবা কি নিয়ে বাঁচবো? আচ্ছা মা, আমি কোনো ঝামেলায় জড়াবো না। এইবার ঠিক আছে তো? আমি আসি কেমন? কি আর বলবো, আমাকে নিয়ে আমার মা বাবার অনেক চিন্তা। আসলে আমি অন্যায় সহ্য করতে পারি না। প্রতিবাদ করতে না চাইলেও করে ফেলি। অনেক কথা বলে ফেললাম। এইদিকে আমার ভার্সিটি যেতে দেরি হয়ে যাচ্ছে। ইস, 8:45 বেজে গেছে, 9টায় ক্লাস। তার উপর আজ ভার্সিটির প্রথম দিন। একটা রিক্সাও পাচ্ছি না। হেঁটে যেতে মিনিমাম 30 মিনিট লাগবে। উফ, একটা রিক্সা দেখা যাচ্ছে। এই মামা, যাবেন প্লিজ? মামা, আমার ভার্সিটিতে যেতে দেরি হয়ে যাচ্ছে। যাব, কিন্তু ভাড়া 30 টাকা দিতে হবে। কেন? ভাড়া তো 10 টাকা। দিলে দিবেন, না দিলে নাই। জায়গা আপা। আচ্ছা আচ্ছা মামা, 30 টাকাই দেব। তাও চলেন। অবশেষে আমার স্বপ্নের ভার্সিটির সামনে এসে রিক্সা থামলো। আমি ভাড়া মিটিয়ে কলেজের ভেতরে ঢুকতে যাব, অমনি কারোর সাথে ধাক্কা খেলাম। ও মা রে, বাবা রে, কোন হাতির বাচ্চা, তেলাপোকার লাল টিকটিকি বান্দর, কালো ইঁদুর, উগন্টার বাচ্চা! আমার কোমরটা বুঝি গেল রে। আমার আর বিয়ে হবে না। আমার আর নাতি নাতনির মুখ দেখা হলো না রে। এই মেয়ে, এত কথা বলছো কেন? হ্যাঁ, চুপ, একদম চুপ। আর নেকা কানা বন্ধ করো। দেখে শুনে চলতে পারো না? প্রতিবন্ধী কোথাকার। এই, আপনি কি বললেন? আমি প্রতিবন্ধী? আপনার সাহস তো কম না। উপস, সাহস তো কম না। এই মেয়ে, তুমি জানো আমি কে? ইস, নিজেই জানে না নিজেকে, আবার আমাকে জিজ্ঞেস করে আমি কে। একদম কথা বলবে না। আমার কথা ছাড়া এই ভার্সিটির একটা পাতাও নড়ে না। আর তুমি আমার মুখে মুখে তর্ক করতেছো। আপনিই তো বললেন। আবারও বেশি কথা। আমি হলাম শায়ান আহমেদ সুজন। আমি এই ভার্সিটির বিসি। আর আমার কথার বাইরে কেউ এক পাও ফেলে না। ইস, ঢং দেখলে বাঁচি না। আমার কথার বাইরে কেউ এক পাও ফেলে না। হুঁ, মনে মনে বললাম। এই মেয়ে, নাম কি তোমার? আর কোন ইয়ারে পড়ো? নতুন মনে হচ্ছে। আমি সাবিনা ইয়াসমিন সখী, অনার্স প্রথম বর্ষে পড়ি। এত কথা বলার সময় নেই, আমার ক্লাস আছে, বাই। এইটুকু বলেই দিলাম এক দৌড়। আমাকে আর পাইকে, দৌড়ে দোতলায় উঠে চলে আসলাম 210 নম্বর কক্ষের সামনে। হাঁপাতে হাঁপাতে বললাম, স্যার আসতে পারি? হ্যাঁ আসো। তুমি অলরেডি 10 মিনিট লেট করে ফেলেছো। নেক্সট যেন লেট না হয়, তাহলে আমার ক্লাসে আর ঢুকতে পারবে না। আজ প্রথম দিন বলে ছাড় দিলাম। স্যারের বকবকানি ক্লাস শেষ করে আরও 2টা ক্লাস শেষ করলাম। এখন অফ পিরিয়ড, তাই ক্যান্টিনে গেলাম কিছু খাওয়ার জন্য। যেখানে বাঘের ভয় সেখানেই শুনতে হয়। ক্যান্টিনে ঢুকতেই সুজন ভাইয়ের সামনে পড়লাম। কিভাবে যেন আমার দিকে তাকিয়ে আছে, লুচু টাইপ চাহনি। আমি মানে মানে পাশ কেটে যেই না যাব, অমনি ডাক পড়ল। এই এলইডি, এদিকে আসো। এই এই, আপনি কাকে এলইডি ডাকছেন? আমার সুন্দর একটা নাম আছে, সাবিনা ইয়াসমিন সখী, তাই ছোট করে সখী বলে ডাকবেন, ওকে? আমি তোমাকে এই নামেই ডাকবো।
ইস, মগের মুলুক পেয়েছেন নাকি? হঠাৎ করেই সুজন ভাইয়ার ফোনে একটা কল আসে আর হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। আমিও বেঁচে যাই। সুজন ভাইয়া দেখতে মাশাল্লাহ, ফর্সা গায়ের রং, নীলাভ চোখের মনি, চুলগুলো জেল দিয়ে সেট করা, মনে হয় অনেক বড় লোকের ছেলে। তাতে আমার কি, কিন্তু প্রথম দেখায় ক্রাশ খেয়ে গেছি। এটা বুঝতে দেওয়া যাবে না। কলেজ ছুটির পর বাড়ি ফেরার পথে হঠাৎ একটা কালো গাড়ির সামনে এসে ব্রেক করে। আমি ভয় পেয়ে যাই। এই কেড়ে, গাড়ি আছে বলে কি রাস্তাটা কি আপনার বাপের নাকি? নাকি বড় লোক বলে রাস্তাটা কিনে নিয়েছেন? চোখে দেখেন না, উদ্ভট লোক কোথাকার। এরই মধ্যে গাড়ির দরজা খুলে সুজন ভাইয়া বেরিয়ে আসলো। এই রে, আমি এবার শেষ। কাকে কি বলে ফেলছি। সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি আপনি। কি যেন বলছিলা? রাস্তাটা আমার বাপের কিনা? আর যেন কি বলছিলা যে আমি রাস্তাটা কিনে নিয়েছি কিনা? আরে না ভাইয়া, শুধু রাস্তা কেন, পুরো শহরটাই তো আপনার কথায় চলে। আমি বুঝতে পারিনি। আমি আসি। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? হ্যাঁ না, মানে মানে কই না তো। চলো, আমি তোমাকে লিফট দেই। তোমার বাসা কোথায়? আরে না, আমি রিক্সা করে চলে যেতে পারবো। আপনি কেন কষ্ট করবেন? কষ্ট না, তোমার বাসাটাও চেনা হবে আর তোমাকে লিফট দেওয়া হবে। ইস, আইসে তোমাকে লিফট দেই। বেশি কিছু বললে কি না আবার মাইট দেয়। এই রে, মনে মনে বললাম। কিছু কি বলবে? কই না তো। আর একটা কথা ছিল, আমাকে বারবার ভাইয়া ভাইয়া বলবে না, ওকে? আমার শুনতে ভালো লাগে না। কেন ভাইয়া? আপনি তো আমার অনেক সিনিয়র। আমার ভাইয়া? আচ্ছা, আর বলবো না। বাসার সামনে এসে গাড়ি থামলো। আমি দৌড়ে বাড়ির ভিতর চলে যাই। প্রথম দিন এই ঝামেলায় পড়ে গেলাম। মাকে এইসব বলা যাবে না, তাহলে শুধু শুধু দুশ্চিন্তা করবে। কি রে মা, প্রথম দিন কলেজ তোর কেমন কাটলো? কোনো ঝামেলা করিসনি তো আবার? কি যে বলো মা, বিন্দাস কেটেছে। আরে মা, তোমাকে কি করে বলি যে একটা উগন্ডা হাতির সাথে ধাক্কা খেয়ে আমার লাইফ তেজপাতা হয়ে গেল। দুপুরের খাবার খেয়ে রিল্যাক্সে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যায় মা চা আর বিস্কুট দিল নাস্তা করার জন্য। আমি আবার চা পাগলি, চা ছাড়া দিন যায় না। চা বিস্কুট খেয়ে পড়তে বসলাম। পড়া শেষ করে ডিনার শেষে শুয়ে পড়লাম। শুয়ে ফেসবুক ব্রাউজ করতেছিলাম। অমনি সুজন ভাইয়ার আইডিটা থেকে আমাকে রিকোয়েস্ট পাঠালো। আমি অ্যাকসেপ্ট করলাম না, ফালতু ঝামেলায় জড়াতে চাই না। নেট অফ করে ঘুমিয়ে পড়লাম। পরদিন রীতিমতো কলেজে গেলাম। ক্লাসে বসে একটা ছেলে আমার সাথে পরিচিত হলো। আমিও কথা বললাম। হাই, আমি সাইম ইসলাম সামির। তুমি? হ্যালো, আমি সাবিনিয়া ইয়াসমিন সখী। সবাই সখী বলে ডাকে। ও ভালো তো, চলো ক্যান্টিনে যাই। আচ্ছা চলো। আমরা দুজনে ক্যান্টিনে গিয়ে কফি অর্ডার করলাম। কফি খেতে খেতে কথা বলছিলাম। হঠাৎ করে টেবিলের সব গ্লাস ভেঙে গুড়িয়ে দিল কেউ একজন। আমি ভয় পেয়ে যাই। উপরে তাকিয়ে দেখি সুজন ভাইয়া। এই, তোর এত বড় সাহস! তুই আমার শোকের সাথে কথা বলিস, আবার চোখ তুলে তাকিয়েছিস। আজ তোর চোখ উপরে নেব। ভাই ভাই আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দিন, আর কোনোদিন বলবো না। আমাকে এইবারের মতো মাফ করে দিন ভাই। তুই আমার কলিজার দিকে হাত বাড়িয়েছিস, তোর কোনো মাফ নাই। এই, তোরা ওরে হলরুমে নিয়ে যা, আদর যত্ন করে হসপিটালে ভর্তি করে দিস। আর আমি আমার পাখির ব্যবস্থা করছি। প্লিজ ভাইয়া, আমাকে ছেড়ে দেন। আমি আপনার কোনো ক্ষতি তো করিনি। আমি আমার ক্লাসমেটের সাথে কথা তো বলতেই পারি, তাই বলে আপনি এমন করবেন? আর আমি আপনার মানে কি? তুই শুধু আমার। আমি তোকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। আজ পর্যন্ত এই সুজনের মন কেউ গলাতে পারেনি। তোকে দেখে আমি ভালোবাসা অনুভব করেছি, আর তোর দিকে যে তাকাবে তাকে আমি শেষ করে দেব। আল্লাহর দোহাই লাগে, আমার সাথে এমন করবেন না। আমি আর কারোর সাথে কথা বলবো না। আমাকে মাফ করে দেন। আজ তোর সাথে কি কি হয় তুই দেখ। আমার ক্ষতি করবেন না, আমি আপনার পায়ে পড়ছি। আজ তোর সাথে বিয়ের আগেই বাসর করব। দরকার হলে তোকে জোর করে ধর্ষণ করব, সেটা কেউ ফিরাতে পারবে না। জোর করে হলেও আজ তোর সাথে সেক্স করব। আপনি এমন করবেন না। দেখুন, আমি আপনাকে ভালোবাসি না। আপনি জোর করে আমার ভালোবাসা পাবেন না। তোর ভালোবাসা আমি আদায় করে নেব। আগে বাসরটা সেরে নেই, তারপর তোকে বিয়ে করব। এটাই তোর শাস্তি। আহ, আমি ব্যথা পাচ্ছি, আমাকে ছাড়ুন। উফ,
এই কাজটা আমি বিয়ের পরেই করতে চেয়েছিলাম, ভালোবেসে, কিন্তু তোর জন্য বিয়ের আগেই করতে হলো। আমি আর সহ্য করতে পারছি না, এই যন্ত্রণা থেকে আমাকে মেরে ফেলুন, তাও আমাকে ছেড়ে দেন। পুরো 1 ঘন্টা আমার উপর শারীরিক চাহিদা মেটালো সুজন ভাইয়া, যাকে বলে এক কথায় ধর্ষণ। আমিও তাকে ভালোবাসি, কিন্তু এইভাবে যে আমার জীবনে ঝড় বয়ে যাবে বুঝতে পারিনি। সুজন ভাইয়া 1 ঘন্টা আমার শরীরটাকে কুবলে খেয়েছে, সারা শরীরে দাগ হয়ে গেছে, বিছানায় রক্তের ছোপ ছোপ দাগ পড়ে গেছে। চল, এখন তোকে বিয়ে করব। আমি বিয়ে করব না, আপনার যা দরকার ছিল সেটা জোর করে নিয়ে নিয়েছেন। তুই বিয়ে করবি, তোর 14 গোষ্ঠী করবে। অবশেষে আমাদের বিয়ে সম্পন্ন হলো। আমার মা বাবাকেও জানানো হলো, তারা তো মহা খুশি, বড়লোক ছেলের সাথে আমার বিয়ে হয়েছে। তারা তো আর এসব কাহিনী জানে না। দেখো সখী, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমার দিকে কেউ হাত বাড়ালে আমি সহ্য করতে পারি না। তাই তোমার সাথে ওসব জোর করেই করেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি ভুলে গেছিলাম যে তোমার মতামত ছাড়া এটা করা ঠিক হবে না। আসলে তোমার দিকে সামির কুনজর দিয়েছে, তাই আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। দেখুন, আমাকে একা থাকতে দিন প্লিজ, আমি একা থাকতে চাই। সব কিছুর লিমিট আছে, আপনি লিমিট ক্রস করে গেছেন। প্লিজ সখী, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভালোবাসি। দেখুন, আমার সময় লাগবে, আমাকে বিরক্ত করবেন না, আমাকে একটু একা থাকতে দিন। আসলে আমার বাবা মার সেপারেশন হওয়ার পর আমি বাবার কাছেই থাকি। আমার মা অন্য জায়গায় বিয়ে করে, বাবা ব্যবসার কাজে বাইরেই বেশিরভাগ সময় থাকে, তাই কারো কথা শুনিনি আমি। আমার যখন যা মন চায় তাই করি। আমি আমার বাবা মার সেপারেশনের পর থেকেই জেদি হয়ে গিয়েছি। আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, তাই তোমাকে বিয়ে করতে চেয়েছি, ভালোবেসে কাছে যেতে চেয়েছি। এইসব শুনে আমার খুব কষ্ট লাগলো। তারপর আস্তে আস্তে আমি আর সুজন ভাইয়ের সমস্ত ঘটনা ভুলে নতুন করে সংসার শুরু করলাম। আমাদের ভালোবাসাটা নতুনভাবে পরিণতি পেয়েছে। আসলে ভালোবেসে কাছে টানলে ভালোবাসতে বাধ্য, কিন্তু অত্যাচার করে কাছে টানলে শুধু শরীরটাই পাওয়া যায়, মন না। সর্বোপরি কথা হলো, ভালোবেসে কাছে যান, তাহলে পরিপূর্ণ ভালোবাসা পাবেন। ভালোবাসায় থাকুন, ভালোবাসায় রাখুন।